লটকিয়ে বলতে লাগলো, দেখ, নবাবের গিন্নি নবাবের সঙ্গে লুকোচুরি খেলতে ধেই ধেই যাচ্ছে। তোমার নবাব তোমারে কয়দিন লাই দেয় দেখমু আমি। যাও না, যাও। তাসফি তার কথায় পাত্তা না দিয়ে কলেজে এসে হাজির হলো। তাসফির এমন অদ্ভুত বেশভূষা আশা, স্বর্ণিধি আর আরাধ্য গোল গোল চোখে দেখতে লাগলো। তাসফিকে কেউ কালকের ঘটনা নিয়ে জিজ্ঞাসা করছে না, কারণ কেউ জানেই না মেয়েটা তাসফি ছিল। তাসফিকে যাতে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন না হতে হয়, তাই এই ব্যবস্থা। আরাধ্য তাসফিকে অবলোচন করে বলল, কি ব্যাপার বলতো? এমন করে মুখে টেপ মেরে এসেছিস কেন? হাজবেন্ডের স্পেশাল আদর পেয়ে মুখে দাগ করেছিস নাকি? তাই এই নতুন সুরক্ষা সিস্টেম নাকি? তাসফির হঠাৎই মনে পড়ল সেদিন বৃষ্টির রাতে নিস্তব্ধর কাছে আসা। স্পর্শ গভীর নয়, তবুও আজও ভাবলে তার গা শিরশির করে ওঠে। অহংকারী মানুষটার সামান্য ছোঁয়া তার কাছে তীব্র। তাসফি চোখ গরম করে আরাধ্যর দিকে তাকালো। আরাধ্য মুখে আঙ্গুল দিয়ে চুপ করার ভান ধরল। স্বর্ণিধি বলল, সে তোরা যাই বলিস, মানসা মেয়েটা একটু বেশি বার বেড়েছিল। কালকে খুব ভালো করে জব্দ হয়েছে। কাল অর্ধেক রাত কেমন করে মর্গে কাটিয়েছে আমার জানতে খুব ইচ্ছে করছে। ইস, নিজের চোখে যদি বেদবটার তখনকার করুণ আতঙ্কগ্রস্ত মুখটা দেখতে পেতাম বেশ হতো। আরাধ্য বলল, আমি হলো তো ওর খাটো চুলগুলো কুটকুট করে কেটে ন্যাড়া করে দিতাম। নিজের চেহারা নিয়ে ভারী অহংকার তার। দেখতাম তখন সৌন্দর্যের বড়াই কোথায় যেত। আরাধ্য এমন কথায় ওরা ওর দিকে চোখ ছোট ছোট করে চাইল। আরাধ্য থতমত খেয়ে বলল, কি ব্যাপার, তোরা আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? এমনি ভাবছিলাম, ঢাল মে কুছ কালা হোতা হে ক্যা। আরও কিছু টুকটাক কথাবার্তা চলালো তারা। ক্লাসের সময় হয়ে যাওয়ায় আরাধ্য আর স্বর্ণিধি ক্লাসে ঢুকে গেল। তাসফি ঢুকতে নিলে আশা তার হাত টেনে ধরলো। তাসফি ভ্রু কুচকে চাইলো। আশা ভ্রু নাচিয়ে বলল, কি ব্যাপার বলতো তোর? কি ব্যাপার? নিস্তব্ধ স্যার কি তোর কোনো আত্মীয় হয়? তাসফি শুষ্ক ঢোক গিলে বলল, কেন হঠাৎ এমন প্রশ্ন? ভাবছি, আত্মীয় না হলে তোকে সে পাগলের মতো কেন খুঁজবে হারিয়ে যাওয়ার পরে? আবার মানুষকে তোকে না পেলে বলবে, বলুন চাচা, এই মেয়েটা দেখেছেন কিনা? আমার জীবন মরণের প্রশ্ন। কাহিনী কি সত্যি করে বলতো মামা। হুম হুম। আশা কথা শুনে তাসফি কিছুটা চমকে উঠল। অদ্ভুত চোখে তাকিয়ে বলল, তুই এই কথা কোথা থেকে শুনেছিস? পাখির বাসা? কই থেকে শুনবো আবার? দারোয়ান চাচাই তো বলেছে, সবাই জানি এ কথা, শুধু তোকেই চেনে না। এবার বল কাহিনী কি? তাসফি তারা দেখিয়ে বলল, দূর, কি কাহিনী থাকবে? তুইও না ফালতু কথা বন্ধ করে ক্লাসে আয়। আর সে কাকে কি বললো তাতে তো আমার কিছু যায় আসে না, তাই না? সো এসব প্রশ্ন আমায় আর মোটেও করবি না, পাখির বাসা। আশা বুদ্ধিদীপ্ত চোখে তাসফিকে পরখ করল। কিছু একটার গন্ধ তো সে পাচ্ছে। আশা ক্লাসে এসে আরাধ্য আর স্বর্ণিধিকে চোখের ইশারা দিল। স্বর্ণিধি তাসফিকে হাত দিয়ে খোঁচা মেরে বলল, কিরে, তোর না তোর বরকে নিয়ে ট্রিট দেওয়ার কথা ছিল? আজ না হয় কাল কিন্তু চাই। তাসফি আমতা আমতা করে বলল, সে দেখা যাবে। ট্রিট না হয় আমি দিয়ে দিব, তার সময় হবে না, বুঝলি? কি এমন কাজ করে তোর বর যে সামান্য শালিদের ট্রিট দিতে আসতে পারবে না, ছবি তুলতে পারবে না? হুম। তাসফির উত্তর দেওয়ার আগেই নিস্তব্ধ ক্লাসে ঢুকলো। ক্লাসে ঢুকে সবার প্রথমে সে তার বউকেই খুঁজছে। এদিকে ওদিকে চোখ বোলালো, কিন্তু তার হদিস পেল না। কিন্তু তার জানা মতে তো আজ তাসফি এসেছে, তবে কোথায়? নিস্তব্ধ জন্য তাকে দেখতে না পাই তাসফি আরও জড়সড় হয়ে আশার দিকে চেপে বসলো। আশা তাতে বড্ড বিরক্ত। মেয়েটার কর্মকাণ্ড কারখানা তার বুঝেই আসছে না। পরপর 2 ক্লাস শেষে নিস্তব্ধ আশাকে করিডোরে দেখতে পেয়ে বলল, তোমার বান্ধবী আজ আসেনি কেন? কার কথা বলছেন স্যার? তাপসি? হ্যাঁ, ওই। আশা দূরে দাঁড়িয়ে থাকা তাসফিকে দেখিয়ে বলল, এসেছে তো স্যার, ওই যে দেখুন। নিস্তব্ধ অদ্ভুত চোখে তাকে দেখে বলল, কালো হিজাব পরা। আশা মাথা দোলালো। নিস্তব্ধ অবাক চোখে চেয়ে রইল।
তাসফির কোনো কার্যকলাপ সে বুঝতে পারছে না। দিন দিন মেয়েটা বড্ড অবাধ্য হচ্ছে। কিন্তু বউ এমন অবাধ্য হলে তো ভারী ঝামেলার। সময়গুলো বড়ই স্বার্থপর, সঙ্গে তীব্র স্বার্থপর নিস্তব্ধর অর্ধাঙ্গিনী। এরপর দীর্ঘ 2টা দিন তাসফির দেখা পায়নি সে। দেখেছে, তবে সেই দেখাকে দেখা বলে মোটেও আখ্যায়িত করাও যায় না। সর্বক্ষণ মুখে মাস্ক, মাথায় হিজাব। নিস্তব্ধ ক্লাসে ঢুকলে সে নিজের মাথা গোজে ব্রেঞ্চের ভাজে। সে সিঁড়ি দিয়ে উঠলে তাসফির উল্টো দিকে হাঁটা দেয়। নিস্তব্ধর মেজাজ বেজায় ক্ষিপ্ত হয়ে আছে। নিস্তব্ধ যদি বোকা মেয়েটাকে এই মুহূর্তে সামনে পেত, তবে নিশ্চয়ই তাকে আগ্নেয়গিরির উত্তপ্ত লাভার মাঝে ছুঁড়ে ফেলে দিত। তার সঙ্গে লুকাচুরি খেলা সে হাড়ে হাড়ে পোছাবে। নিস্তব্ধর কেবিনে নখ হতেই তার ভাবনা চূর্ণ হলো। দরজা ঠেলে আশা ভিতরে ঢুকলো। আশা ভয়ে ভয়ে বলল, আমায় ডেকেছিলেন স্যার? হ্যাঁ, বসো। আশা দ্রুদ্রু বুকে সামনে চেয়ারে বসলো। সে আবার কোনো অন্যায় করেনি তো অজান্তে? নিস্তব্ধ গম্ভীর বলল, তোমায় একটু সাহায্য করে দিতে হবে, কি পারবে না? আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি স্যার? নিস্তব্ধ আশাকে সবটা বুঝিয়ে বলল। আশা সবটা মনোযোগ দিয়ে শুনলো। নিস্তব্ধ বলল, কি পারবে না? আশা শয়তানি হেসে বলল, পারবো, বাট এতে আমরা কি পাবো স্যার? নিস্তব্ধ রহস্যময়ভাবে বাঁকা হেসে বলল, তোমরা কি পাবে? স্পেশাল সারপ্রাইজ, সঙ্গে দ্রুত খালামণি ডাকটাও শুনতে পারো। আশা হতভম্ব চোখে চেয়ে রইল। নিস্তব্ধ ঘুরিয়ে পেঁচিয়ে কথাটা কিছু বোধগম্য হলো না তার। তাসফির সঙ্গে খালামণি ডাক শোনার কানেকশনটা কোথায়? আশ্চর্য। আশা বাড়ি ফিরে নিস্তব্ধর কথা মতো কাজ করলো। তাসফিকে কল দিল। ফোন রিসিভ হতেই সে উৎফুল্লতার ভান করে বলল, এই তাপসি, তোকে যে নিস্তব্ধ স্যারের নোটটা দিয়েছিলাম নিয়ে আসিস তো? আগামী 2 দিন স্যার কোথায় যাবে, কলেজে থাকবে না, পড়াগুলো করে নিতে পারবো। এত প্যারা ভালো লাগে না। তুই কাল আসবি তো? প্রথম 2টো ক্লাস কিন্তু নেই। নিস্তব্ধ আসবে না শুনে তাসফির মনে ময়ূর ডানা মেলে নাচছে। ইস, ঘাড়ে মাস ছাড়াই কলেজে যেতে পারবে ভেবেই কি আনন্দ যে হচ্ছে না। তাসফির প্রফুল্লতায় বলে উঠল, অবশ্যই অবশ্যই যাব। পরদিন সুজন, মাহিন, সৃজন, আয়ানা আর আরশি বসে আছে একটা ক্যাফেতে। একজন আরেকজনকে খোঁজাচ্ছে। মাহিন বলল, এখন আসেনি। এ আর সে তুই একটু আগে ভাগে সব কথা প্র্যাকটিস করে নে না। আরশি অবাক হয়ে বলল, আমি প্র্যাকটিস করব মানে? কথাগুলো কি আমি বলবো নাকি? বলবে তো আয়ানা। আয়ানা আশ্চর্য কণ্ঠে বলল, আমি কখন বললাম বলবো? সুজন সবকটাকে ঝাড়ি মেরে বলল, কি যুদ্ধ লাগিয়ে দিয়েছিস তোরা? একটা পিচ্ছি মেয়েকে সামান্য কটা কথা বলবি, তাই তোরা এত ঘুরিমুষি করছিস? আয়নার দাঁত কেলিয়ে বলল, তবে তুই বলিস সব কেমন? সুজন মুখ কাচুমাচু করে ফেললো। আর সে কিছু বলতে যাবে তার আগেই সৃজন তাকে থামিয়ে বলল, ওকে ওকে থামো গাইস, কাউকে কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। সুজন ঠাস করে সৃজনের গালে কিস দিয়ে বলল, এই জন্যই তো তোকে এত বুদ্ধিমান বলি। কেমন আমাদের সব প্রবলেম সলভ করে দিস? সৃজন নাক ছিটকে বলল, ছি, মেয়েদের মতো এমন গায়ে পড়া সবাইয়ের হয়েছিস কেন তুই? আমার বইয়ের চুমু খাওয়ার জায়গাটা তুই কেন চুমু খেলি? বেক কল। সুজন দাঁত কেলিয়ে হাসলো। ওদের কথার মাঝেই উক্ত রমণী ক্যাফের দরজা ঠেলে ভিতরে ঢুকল। রমণীকে ভেতরে আসতে দেখে ওরা সবাই আঁটোসাঁটো হয়ে বসলো। রমণী এসে বসলো তাদের পাশে, তার জন্য বরাদ্দ রাখা চেয়ারে। সৃজন হাসি মুখে বলল, আসতে কোনো সমস্যা হয়নি তো তাসফি? তাসফি মুচকি হেসে বলল, একদম না। আপনারা সবাই কেমন আছেন বলুন? আরশি বলল, ভালো নেই গো, তুমি ভালো আর থাকতে দিলে কই? তাসফি ইতস্ত করে বলল, কেন আপু, আমি আবার কি করলাম? আমার তো এমন কিছু করেছি বলে মনে পড়ছে না। সৃজন বলল, ওদের কথায় কান দিও না, তুমি শান্ত হয়ে বসো। তোমার কিছু কথা বলি, সরাসরি বলছি, এই কারণেই তোমার জরুরি তলব করা। সৃজন তাসফির সামনে প্যাকেটে ভরানো কিছু কাগজের টুকরো রাখলো। তাসফি অবাক হয়ে জানতে চাইল, এগুলো কি ভাইয়া? সৃজন ঠান্ডা স্বরে বলল, ডিভোর্স পেপার। তাসফি হতভম্ব হয়ে তার দিকে চেয়ে রইল। ডিভোর্স পেপার টুকরো টুকরো কেন? সৃজন তাসফির চোখের ভাষা ঠাউর করতে পেরে শান্ত স্বরে বলল, নিস্তব্ধ পেপারে সই করেনি, এই যে টুকরো টুকরো করে ছিঁড়ে আমাদের নিকটে
সে খুব আনন্দের সহিত প্রমাণ করে দিয়েছে আর বলেছে, তোদের ভাবি আমার সঙ্গে বর্তমানে একটুখানি লুকোচুরি খেলছে, তোদের সাথে খেলবে না জানি, তাই তোরাও এই টুকরোগুলো একটু কষ্টে পৌঁছে দিস তার নিকটে। আর জানিয়ে দিস নিস্তব্ধ ইয়াসার না চাইলে কিছুই সম্ভব নয় ওইটুকুখানি মেয়ের দ্বারা কিছু করা। আর লুকোচুরি সে কতদিন খেলতে পারে আমিও দেখছি। কিছু বুঝলে তাসফি? তাসফি শুষ্ক ঢোক গেল। সৃজন আবারও বলল, দেখো তাসফি, নিস্তব্ধ তোমায় কোনোদিন ডিভোর্স দিবে না, আর সে না দিলে তোমার কিছু করার নেই। তার প্রতি যে তোমার সামান্যতম হলেও দুর্বলতা আছে তা আমরা কিছুই বুঝতে পারছি। আর নিস্তব্ধ, সে তো তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাসফি সৃজনকে থামিয়ে দিয়ে বলল, আপনাদের বিশ্বাস হয় আপনার ওই অহংকারী বন্ধু আমার প্রেমে পড়বে? মাহিন বলে উঠল, অবশ্যই বিশ্বাস হয়। বিশ্বাস না হওয়ার এখানে কিছুই নেই। তোমার মিসিং হওয়ার খবর শুনেও কতটা ডেসপারেট হয়ে গিয়েছিল তা আমি আর সুজন সামনে থেকে অবলোকন করেছে। শাহরুখ খান কেমন হাঁসফাঁস করেছে আমরা দেখেছি। কারোর প্রতি এমনি এমনি কখনো পসেসিভনেস তৈরি হয় না। তাসফি শক্ত কণ্ঠে বলল, কিন্তু ভাইয়া, তাতেই তো সে আমার প্রেমে পড়েছে এটা প্রমাণ হয় না। আপনাদের বন্ধু তো আমায় বলেনি সে আমাকে পছন্দ করে বা ভালোবাসে। এমনকি আমার বাবার মাটির পর সে এক সেকেন্ড আমার কাছে এসেও বসেনি। তো আমি কি করে তার প্রেম ভালোবাসা অনুভব করতে পারবো বলতে পারেন? সৃজন বলল, দেখো তাসফি, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু নিস্তব্ধ একটু অন্যরকম। ওর ভালোবাসা প্রকাশের ধরন ও অন্যরকম। এই যে আমাদের দেখো না, আজ পর্যন্ত আমাদের সামনে ও কখনো নিজেদের বন্ধুত্ব জাহির করেনি। আমরা যেমন হাসি মজা করি, ও নর্মাল মাঝে মাঝে ও দু একটা কথা বলে। ও কিন্তু আমাদের সবাইকে ভীষণ ভালোবাসে, কিন্তু সেটা কখনো প্রকাশ করতে রাজি নয় সে। সৃজন থেমে আবারও বলল, তুমি যত যাই বলো না কেন বোন, আমরা খুব শুকনোভাবে খেয়াল করে দেখেছি বিয়ের পর নিস্তব্ধের পরিবর্তন। আগে কখনো আমাদের আড্ডায় ও হাসি মজা করতো না, কিন্তু এখন ও অহরহ করে। একদম ভিন্ন রকমের একজন মানুষকে চিনেছি আমরা। সবার সঙ্গে তাল মিলিয়ে হাসি ঠাট্টা করে। তোমার কি মনে হয় এগুলো এমনি এমনি? আচ্ছা, তুমি কি তার মাঝে কোনো পরিবর্তন দেখোনি? তাসফি মনে মনে বলে, দেখেছি তো। আপনাদের বন্ধু দিন দিন অসভ্য হয়ে উঠছে। সুযোগ পেলেই সে আমার নরম কোমরখানা আঁকড়ে ধরতে চেষ্টা করে। অসভ্য লোক, আস্তাগফিরুল্লাহ মার্কা কথাবার্তা বর্তমানে আমায় সে শোনাচ্ছে। দিন দিন সে বড্ড লাগামহীন হয়ে যাচ্ছে। কিন্তু সেগুলো আপনাদের কি করে বলি বলুন তো? আপনাদের বন্ধুর কীর্তিকলাপ তো বলার যোগ্য নয়। তাসফি নির্লিপ্ত কণ্ঠে শুধালো, আচ্ছা ধরুন মেনে নিলাম সে আমায় ভালোবাসে বা আমার প্রেমে পড়েছে, কিন্তু সে আমার মুখে এর কোনোটাই বলেনি। আমি কি সেধে সেধে যাব যে আমি আপনাকে ডিভোর্স দিব না, আমায় আপনার বাড়ি নিয়ে চলুন? আমি মোটেও এতটা বেহায়া হয়ে যাইনি যে সে আমায় একবারও কিছু বলবে না, এমনকি নিজের মুখে আমায় বলতে পারলো না আমায় ডিভোর্স দেবে না, তোমায় ডিভোর্স দেব না, আমার সঙ্গে থাকবে সারা জীবন। কই, কখনো তো এমন কথা বলেনি আমায়। সে নিজে থেকে আমায় কখনো বলবে না, আর আমি তার চালচলন দেখে ভাববো সে তো আমায় ভালোবাসে, আর আমি জেনে বুঝে পুনরায় অপমান হতে যাব? তা তো কখনো এই তাসফি পুনরাবৃত্তি করবে না ভাইয়া। তাসফি আবারও বলল, আপনারা যত যাই বলুন না কেন, ওই অহংকারী লোকের অহংকার না ভাঙা পর্যন্ত তাসফি তার নিকট ধরা দিচ্ছে না। ভালো যখন বাসে সাহস করে সামনে এসে বলুক না। আপনার বন্ধুকে তো কেউ আর নিষেধ তো করছে না। আয়না বলল, প্রকাশ করলে তুমি মেনে নিবে তো বোন? ভেবে বলছো তো? তাসফি মিষ্টি হেসে বলল, সৃজন বলল, তার মানে তুমি তোমার সিদ্ধান্ত থেকে পিছু পা হবে না, তাই তো? তাসফি টুকরো টুকরো করে ছেঁড়া কাগজগুলোয় হাত বোলালো। অতঃপর মুচকি হেসে ফিসফিস করে কিছু বলল। ওরা তাসফির কথা শুনে চুপ বড় বড় করে চাইল। আশু হতভম্ব স্বরে বলল, বলো কি গো বোন, তুমি তো বহুত সিয়ানা। তাসফি লজ্জা পাওয়ার ভঙ্গি করে বলল, যাহ, কি যে বলেন না আপু। তাসফি তার তপ্ত কদমে বেরিয়ে গেল। সুজন আহাজারি করে বলল, ভাই তোরা কেউ আমার হসপিটালে দিয়ায় আমার মাথা ঘুরছে। যেমন বন্ধু তার তেমন বউ। কেউ কারোর থেকে কম নয়, একজন সিংহ হলে একজন তাকে পোষ মারানো শাপুক। নিস্তব্ধকে কেউ জীবনে এই কথা পাস কান, তাহলে ভালোবাসা তো স্বীকার করা দূর,
আরও বেঁকে বসবে শালা। ওরা পাঁচজন নিস্তব্ধ তাসফির প্রতি দুর্বলতা দেখে ভেবেছিল তাসফিকে বোঝাবে, যেন তার সিদ্ধান্ত থেকে ফিরে আসে। এখনো সময় আছে, কিন্তু এই মেয়ে তো দেখা যাচ্ছে এখন অন্য সুরেই গাইছে। তাসফি ক্যাফে থেকে বের হয়ে এখন সোজা কলেজে যাবে। এই তো কাল সন্ধ্যায় আয়না আপু ফোন দিয়ে বলল তাদের সঙ্গে দেখা করতে, আর্জেন্ট কিন্তু কিছু কথা আছে। প্রথম যেহেতু আজ ক্লাস ছিল না, তাই সে ভেবেছিল একদম তাদের সঙ্গে দেখা করেই সোজা কলেজে যাবে। বাতাসের বেগ প্রবল, নিস্তব্ধ। কফি হাতে দাঁড়িয়ে আছে তার চেম্বারের জানালার নিকটে। অদ্ভুত ছন্দ তুলে বিগতিক চিত্তে সে চুমুক বসাচ্ছে কফির কাপে। পুরুষটির চিত্ত তো আনন্দিত হবেই। ওই যে আজ তার বইয়ের নাদুস নুদুস মুখখানা সে অবলোকন করতে পারছে স্পষ্টভাবে। নিস্তব্ধ তিনতলায় নিজের চেম্বার থেকে দাঁড়িয়ে তাসফিকে মাস্ক ব্যতীত উৎফুল্ল চিত্তে ঘোরাঘুরি করতে দেখে বাঁকা হাসল। তার চোখখানা তার বোকা বউ সুন্দরভাবে ভক্ষণ করে ফেলেছে। আরাধ্য তাসফিকে আগের লুকে দেখে প্রশংসা করে বলল, বাহ, এই তো আমাদের তাসফি আগের লুকে ফিরে এসেছে। ঝাকাস লাগছে তোকে মামা। চুপ থাক। সন্ধ্যার আগ মুহূর্ত। প্র্যাকটিক্যাল ক্লাস শেষে তাসফিকে আশা জোর জবরদস্তি শুরু করলো আজ তার সঙ্গে তার বাসায় যাওয়ার জন্য, এবং এক্ষুনি ফোন করে তার চাচিকে সেই কথা জানিয়ে দিতে। তাসফি বুঝতে পারছে না আশা কেন এত জোরাজোরি করছে আজ হঠাৎ করে। তাসফি মানানোর ভঙ্গিতে বলল, এমন করিস না পাখির বাসা, আজ থাক, অন্য কোনো দিন। কিন্তু আশা তার কথা কানেই তুলল না, না শোনার ভঙ্গিতেই রইল একদম। শেষমেশ উপায় না পেয়ে তাসফির ওর কথাই চাচিকে জানিয়ে দিল সে আজ রাতে তার বান্ধবীর বাসায় থাকবে, চিন্তা না করতে। অথচ দুজন মানুষের চতুরতার সঙ্গে করা ষড়যন্ত্র তাসফি করেও বুঝতে পারল না। একজন কর্তা, অন্যজন কর্মী। আশা আরাধ্য আর সন্নিধিকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিল। অতঃপর তাসফিকে বলল, দোস্ত চোখ বন্ধ কর, তোর জন্য বিশাল সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? আরে আছে ভাই, তুই চোখটা বন্ধ কর না, একদম চোখ খুলবি না বলে দিচ্ছি আমি, না বলা পর্যন্ত। তাসফি কৌতূহল চিত্তে চোখ বন্ধ করলো। আশা তাকে হাতিয়ে পার্কিং এরিয়ায় নিয়ে এলো। বলল, খবরদার, আমি না বলা পর্যন্ত একদম চোখ খুলবি না। এ কথা বলেই সে আস্তে আস্তে করে কেটে পড়লো সেখান থেকে। তাসফি কটমট করে বলল, আশা, কোথায় গেলি পাখির বাসা? চোখ কি খুলবো? চারপাশে ধীরে ধীরে অন্ধকার তার অস্তিত্বের আধিপত্য বিস্তার করতে শুরু করেছে। আশার সম্পূর্ণ অবয়ব মূর্ছা যেতেই তাসফির সন্নিকটে ধীরালয়ে এগিয়ে আসলো এক সুদর্শন পুরুষের অবয়ব। সে তাসফির কানের সঙ্গে স্বয়ং ঠোঁটজোড়ায় স্পর্শ করে ফিসফিস করে বলল, ইয়া, অফকোর্স। হঠাৎ পরিচিত পুরুষালী কণ্ঠস্বরের সঙ্গে তাসফির নিজের কোমরে পুরুষালী স্পর্শ পেতেই ছট করে চোখ মেলে চেয়ে ছিটকে দূরে সরে গেল। আবছা আলোতে সে নিস্তব্ধর মুখখানা স্পষ্ট অবলোকন করতে পারল। তাসফি হতবুদ্ধি হয়ে আমদা আমদা করে বলল, আপনি আপনি কিভাবে? আপনি তো দুদিনের জন্য কোথাও যাবেন বলেছিলেন। নিস্তব্ধ তাসফির দিকে এক পা করে এগোতে এগোতে রহস্যময় হেসে বলল, কখন? কবে? নিস্তব্ধকে এগোতে দেখে তাসফি আতঙ্কে পেছাতে লাগলো। আশাপা গেল কোথায়? এই লোকের মতিগতি সে ঠিক দেখছে না। নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র করা হয়েছে তাকে নিয়ে। তাসফি ভয়ে ভয়ে বলল, আপনি আগাচ্ছেন কেন? নিস্তব্ধর নির্লিপ্ত কণ্ঠে বলল, আপনি কেন পেছাচ্ছেন ম্যাডাম? তাসফি শুষ্ক ঢোক গিলল। পেছাতে পেছাতে তাসফি একটা গাড়ির সাথে ঠেকে গেল। আশ্চর্য, এই গাড়িটা তো এখানে কেন পার্কিং করতে হলো? তার ভেতরকার সত্তা বিরক্ত নিয়ে বলল, বোকার মতো কথা বলবি না তাসফি। পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করা থাকবে না তো কোথায় থাকবে? তুই ভয় পেয়ে পিছিয়ে না গিয়ে সামনে গিয়ে দৌড় মারতি, ইডিয়েট। মুহূর্তে নিস্তব্ধ তাসফির একদম সন্নিকটে এসে দাঁড়ালো। এক হাতে হ্যাচকাটানে রমণীর কোমরখানা তার সঙ্গে মিশিয়ে ফেলল সন্তর্পণে। অপর হাতে তাসফির দুই হাত মুচড়ে পেঁচিয়ে ধরে পিছনে নিয়ে ধীর স্বরে শুধালো, নিস্তব্ধ ইয়াসারকে তার বেগম ডিভোর্স দিবে, এটাই ফাইনাল, তাই তো? তাসফি শুষ্ক ঢোক গিলল। নিস্তব্ধর নিঃশ্বাস প্রশ্বাসের
গতিবেগ স্পষ্ট সে ঠাউর করতে পারছে। তা সে এই মুহূর্তে ভীষণ করে চাইছে শক্ত থাকতে, তার দুর্বলতা নিস্তব্ধর সামনে প্রকাশ না করতে, কিন্তু পারছে না। লোকটার পুরুষালী স্পর্শ তাকে দুর্বল করে দিচ্ছে।